গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সকলকে মেরি ক্রিসমাস আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো কেকটা বার করে দিয়েছি, বললাম যে দুই বোনে মিলে কেকটা কেটে ফেল। কোনো কিছু বিশেষ দিনে দেখবে বাচ্চাদেরই বেশি আনন্দ হয় আর ওদের জন্যই তো সব কিছু বলো। আমাদের সকলের না এই ফ্লেভার দেওয়া কেক একদম ভালো লাগে না, সেই জন্য সিম্পলের ওপরে কেকই আনা হয়, যে সবাই যেটা খেতে ভালোবাসে সেটাই আনা হয়। আর দেখো এবারে দেখো বাবুজির একটা বড় কেক নিয়ে এসছে, আর বাবুজির কেকের টেস্ট না খুব ভালো লাগে আমাদের, সেই জন্য প্রতি বছর না আমরা বাবুজির কেক আনি বেকারির দোকান থেকে। এটা কেকটা খেতে দারুণ হয়। প্রথমে দেখো কেকটা কাটার পর আগে ঠাকুরের কাছে একটা ছোট্ট বাটি করে রেখে দেবে বাবান, তারপরে আমরা খাবো। তার মানে যে কোনো একটু অনুষ্ঠানে না আমি চেষ্টা করি যে প্রথমের খাবারটা আমরা ঠাকুরকে দিয়ে তারপরে খাই, সেটা নিরামিষ খাবার অবশ্যই। এদিকে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, কারণ স্বরূপের ছুটি নেই, স্বরূপ অফিসে বেরোবে, সেই জন্য রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। আর তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে নিয়েছি, কারণ কেকটা কেটে সবাইকে দিতে হবে, আর স্বরূপও বেরিয়ে যাবে অফিসে, সেই জন্য স্বরূপকেও দিতে হবে, সেই জন্য কেকটা আমি কেটে ব্যবস্থা করে নিচ্ছি। আর কেকটা না কি বলতো, সবাইকে দেবো বলে একটু পিস পিস করে কেটে নিচ্ছি, সবাইকে, ছোটো মাদের, দিদিভাইদের সবাইকে দেবো, ওরাও এনেছে, ওরাও আমাদের দেবে। সবাইকার আলাদা আলাদা কেক, আলাদা আলাদা কেক আমাদের সবাইকারই খাওয়া হয়, এটাই একটা ভালো, বেশ আনন্দও লাগে। আর দেখো এখানে আমি বুকানকে দিয়ে দিয়েছি, আর বুকান দেখো টেবিলের ওপর উঠে বসে পড়েছে। ওর এখন এই টেবিলটা খুব পছন্দের জায়গা, টেবিলটার ওপরে উঠলে হাতের কাছে সমস্ত জিনিসও পারতে পারে, ওর খুব সুবিধা হয়, সেই জন্য টেবিলটায় বসতেও ভীষণ ভালোবাসে। জানো তো আমাদের ডানকুনিতে না বিজ্ঞান মেলা হচ্ছে, সেখানে বাবান আবৃত্তি করবে, আর বাবানকেও রেডি করতে হবে। জল অপচয় করছি, দূষিত করছি পানীয় জলকে, আর নিজেরাই নিজেদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছি। এই বিষয়টিকে মাথায় রেখেই জলের অপরিহার্যতা সম্পর্কে সবাইকে সচেতন করতে আমাদের এই কবিতা লেখো জল। বিজ্ঞান মেলাতে যে আবৃত্তিটা করবে বাবান, তো সেটাই একটুখানি মুখস্থ করে নিচ্ছে ভালোভাবে, যাতে না আটকে যায়। ম্যামের কাছে বেশ কিছুদিন ধরে রিহার্সাল করছে, তবুও একবার দেখে নিচ্ছে বেরোনোর আগে। বাবান বললো, মা একটা কাগজে ভালো করে লিখে দাও, আর আমি এটা দেখেই বলবো। সুন্দর করে লিখেও দিয়েছি, আর একবার দেখেও নিল যে সব ঠিকঠাক আছে কিনা। সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। আজকে একটা জায়গায় গিয়েছিলাম আমরা, আর বাবানের যেহেতু প্রোগ্রাম আছে সেই জন্য কি বলতো তাড়াতাড়ি ফিরে পড়তেও হয়েছে। আর দেখো রেডি করে দিতে হবে ওকে, 6টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, ম্যাম বলে দিয়েছে। আর সেই জন্য দেখো একটু রেডি করে নিচ্ছি, সিম্পলের ওপরে একদম সাজাতে বলেছেন ম্যাম, বেশি সাজ চলবে না। ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই বাবানের লুকটা। দেখো এখনো কোনো মেকআপ করিনি, তো প্রথম লুকটা দেখে নাও। আজকে বাবানের আবৃত্তি আছে, সেই জন্য বাবানকে একটু সাজিয়ে দিচ্ছি, ব্রাইডাল মেকআপ করাবো, তো দেখে নাও ভালো করে। এই না একদম নয়, নরমাল লুক। এই আমি লেডিস মাখতে ভুলে গেছি, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল মাখে না, ময়শ্চারাইজারের পর আগে সুযোগ পেলে বাবানকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে, এটা তো তোমরা জানোই, সেই জন্য দেখো মেকআপ করতে করতে আর বাবানকে একটু রাগাচ্ছিও। মেকআপ করতে করতে ওকে বলছি যে তোকে এমন সাজিয়ে দেবো সবাই ভয় পেয়ে যাবে তুই যখন স্টেজে উঠবি। আর সেটাই ও বলছে তুমি কিন্তু উল্টোপাল্টা কিছু করলে তুমি খালি দেখো আমি কি করি। আর দেখো এই করতে করতে সাজানো হচ্ছে, আর এখন বাজে প্রায় 5:30 বাজতে যায়। একটু তাড়াহুড়ো করছি, কেন একটু দেরি হয়ে গেছে, আর মেকআপটা করতেও এবার একটু দেরি হবে। বাবানের যে কোনো প্রোগ্রামে না আমি যাই না খুব একটা, গেলেও বাবানের সামনে আমি থাকি না, কারণ বাবানের না প্রবলেম হয় জানো তো। ছোট্ট থেকে বাবান যখন কোনো প্রোগ্রামে যেত বা কম্পিটিশনে যেত, তখন না আমি দূরে দাঁড়িয়ে থাকতাম, বাবান যাতে না আমাকে দেখতে পায়। যখন ও স্টেজে ওঠে আর একবার যদি আমাকে দেখতে পেয়ে যায়, তাহলে ও সমানে আমার দিকে তাকিয়ে থাকে, আর ওর না সমস্ত কিছু যেন গুলিয়ে যায়। ও আমাকে সেটাই বলে তুমি আমার চোখের সামনে আসবে না, তুমি দূরে দাঁড়িয়ে থাকবে। আর সেই জন্য না স্বরূপকেই আমি পাঠাই বেশিরভাগ জায়গায়, আমি যাই না। আমি গেলেও ঠিকঠাক বলতে পারে না বলে আমি যাই না, আর স্বরূপকে বলি তুমি ভিডিওটা করে আনবে, আমি ওটাই দেখে নেবো। আর বুকান হওয়ার পর থেকে তো এখন আরোই যাওয়া হয় না, মানে বুকানের জন্য যেতে পারি না, কারণ অনেকক্ষণ সময় লাগে গেলে, আর বুকানের
খাওয়ার অসুবিধা হবে, ওর হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, এখন আমার শীতকাল, ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। মেকআপ করতে করতে দেখছো উঠে পড়ছে, উঠে দাঁড়িয়ে পড়ছে, তার মানে আমার জন্যই উঠে দাঁড়িয়ে পড়ছে। আমি রাগাচ্ছি যে তোর চোখটা আমি একদম দেখ মেকআপ করে দেখ ভূত তৈরি করে দেবো, সেই জন্যই উঠে দাঁড়িয়ে পড়ছে, রেগে যাচ্ছে আমার ওপরে যে তুমি তাড়াতাড়ি করো, তুমি নাটক করছো বেশি। আর দেখো, আর ও তার মানে মেকআপের কিছু কিছু জিনিস শিখে গেছে বলে, একটু বড় হয়ে গেছে তো কিছু কিছু জিনিস শিখে গেছে, তো সেই জন্য আমাকে বলছে অত দিও না, এখানটা এই দাও, ওখানটা ওই দাও, মানে সমস্ত কিছু জেনে গেছে যেহেতু, সেই জন্য আমাকেও বলছে এটা এই করো, এটা এই করো। আর একটু সিম্পলের ওপরেই ও সাজতে বেশি ভালোবাসে, ও বেশি চড়া সাজ একদমই ভালোবাসে না, তোমরা সেটা দেখেওছো যে একটু সাদাসিধে থাকতেই ও বেশি ভালোবাসে। ছোট্ট থেকে বাবানকে আবৃত্তি আর ক্যারাটে এটাই শিখিয়েছি, আর এখন তো ক্যারাটেটা বন্ধ আছে, তারপরে মাধ্যমিকের পর আবার দেখা যাক কি হয়। মাধ্যমিকের পর বাবানের খুব ইচ্ছা আছে যে ক্যারাটেটা আবার কন্টিনিউ করতে। আবৃত্তিটা করতে বাবান খুব ভালোবাসে, সেই জন্য আবৃত্তিটা না একদম বন্ধ করতে চায় না। ওকে বলেছিলাম বাবান এই বছর যেহেতু মাধ্যমিক তুই দিবি, সেই জন্য আবৃত্তি আর করতে হবে না, এই বছরটা থাক, আবার পরে করবি। তো ও সেটাতে রাজি নয় দেখে আমি বললাম থাক, তোর যেটা ইচ্ছা তুই সেটা কর। ও যেহেতু এটা খুব ভালোবাসে সেই জন্য ওকে ছাড়াতেও পারি না জানো তো, আর ও খুব ভালো করেও। আর আবৃত্তির ম্যাম ওকে ভীষণ ভালোবাসে, একটা দিন যদি ও না যায় ম্যাম ফোন করে আমার ওপরে রাগ করে যে আপনি কেন ওকে পাঠাচ্ছেন না, ওকে পাঠান আবৃত্তিতে, ওর এনার্জি আছে আর আপনি কেন পাঠান না। কিন্তু কি বলতো, পড়াশোনার এতটাই চাপ, রবিবারটাও যেহেতু ছুটি থাকে না, সেই জন্য আমি মাঝে মধ্যে বারণ করি যে তুই টিউশনে যাচ্ছিস আবার আবৃত্তিতে যাবি, শরীরে কষ্ট হবে, আর দুটো জায়গায় তো আলাদা আলাদা, তার মানে ও টিউশন যায় এক জায়গায় আর আবৃত্তি যায় এক জায়গায়, তো আবৃত্তি যেখানে যায় না সেটা অনেকটা দূর জানো তো, সেই জন্য আমি মাঝে মধ্যে বারণ করি যে তোকে যেতে হবে না। সারা সপ্তাহটা স্কুল পড়া এগুলো থাকে, এগুলো প্রচুর চাপ থাকে, সেই জন্য চেষ্টা করি রবিবারটা একটুখানি রেস্ট দেবার, কিন্তু ও সেটা পছন্দ করে না। আর দেখো চলেও গেছে, স্বরূপ নিয়ে চলে গেছে, ওরা স্টেজে উঠেও পড়েছে, অনেকক্ষণ সময় লেগেছে, আমি বাড়িতেই ছিলাম, আমি আর যাইনি। স্বরূপকে বলেছিলাম তুমি ভিডিওটা করবে। নমস্কার, শুভ সন্ধ্যা। জলের আরেক নাম জীবন। প্রাণী জগতের ক্ষেত্রে জল কতটা অপরিহার্য সেটা আমাদের কারোরই অজানা নয়। তবু জলের অপরিহার্যতা জেনেও আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে জল অপচয় করছি, দূষিত করছি পানীয় জলকে, আর নিজেরাই নিজেদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছি। এই বিষয়টিকে মাথায় রেখেই জলের অপরিহার্যতা সম্পর্কে সবাইকে সচেতন করতেই আমাদের এই কবিতা লেখক জল, এই কবিতা লিখে যদি 4 ভাগে ভাগ করো, 3 ভাগ জল, 1 ভাগ শুধু মাটি, আমরা সেখানে কত কত যুগ ধরে ফসল ফলিয়ে করেছি বসত বাটি। আর স্বরূপ যেহেতু ভিডিওটা করেছে ওই জন্য হাতটা একটু কেঁপেছে, ওর তো অভ্যেস নেই। স্বরূপ না এইসবের দিক থেকে একদম পটু নয়, তো ফটো তোলাই বলো ভিডিও করাই বলো এইসব না স্বরূপের দ্বারা হয় না, ও এটা পারে না, তবুও আমার জন্য করে এনেছে আমি দেবো বলে। আর তোমাদের একটু দেখালাম যে ও কীরকম আবৃত্তিটা করেছে। আজকে রাত্রিবেলা কোনো রান্না করিনি, কারণ স্বরূপকে বলেছিলাম বিরিয়ানি আনার জন্য, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, তো স্বরূপকে বলেছিলাম তুমি আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে। আর বাবান যেখানে গেছিলো আবৃত্তি করতে সেখানে না বিরিয়ানি খুব ভালো পাওয়া যায়, আর আমরা খুব ভালোবাসি ওই দোকানের বিরিয়ানি খেতে, মোগলের বিরিয়ানি আমাদের খুব ভালো লাগে, তো সেখান থেকে বিরিয়ানিটা নিয়ে চলে এসেছে। দেখো সবাই মিলে বসে এবার খেয়ে নেবো, অনেকটা রাত্রি হয়ে গেছে, সকাল থেকে একভাবে চলছে, দুপুরবেলাও আজকে একটু শুতে পাইনি। বিরিয়ানি একটু গরম গরম
খেতেই ভালো লাগে। তো সেই জন্য স্বরূপ বললো টিফিনও যেহেতু খাওয়া হয়নি, তুমি তাড়াতাড়ি বিরিয়ানিটা বার করে ফেলো, আমরা সবাই মিলে বসে খেয়ে নিই। এখানে বুকানকেও কোলে নিয়ে নিয়েছি, বুকানকে অল্প একটু দিয়েছি, বুকান যতটুকু পারবে খাক, তারপরে ওর ভাত রাখা আছে, ঝোল রাখা আছে, ওকে খাইয়ে দেবো। আমরা যেটাই খাই বুকানকে একটু একটু করে দিই। তাহলে চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।